নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত জানাই। আমি বেহালা হাই স্কুলের ইতিহাস বিষয়ের সহশিক্ষিকা শ্রীমতী স্বাতী ভৌমিক। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এসো আমরা দেখে নিই প্রথম পর্বে কি কি বিষয়টি রয়েছে। প্রথমে রয়েছে ভারতে ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থাকে মোট 3 ভাগে ভাগ করা হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি ব্যবস্থা, বা যেটাকে ইংরেজিতে বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্ট। এছাড়া রয়েছে রায়তবাড়ি বন্দোবস্ত এবং মহলবাড়ি বন্দোবস্ত। এছাড়াও এই পর্বে আমি রেখেছি ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব এবং কৃষির বাণিজ্যিক রূপায়ণ। আমরা জানি 1757 সালে পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয় এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল শাসক এবং বাংলা এবং অযোধ্যার নবাবদের হারিয়ে দেয়। সমকালীন যিনি মুঘল শাসক ছিলেন তিনি ছিলেন দ্বিতীয় শাহ আলম। তার কাছ থেকে 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির প্রতিনিধি রবার্ট ক্লাইভ আদায় করলেন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি। শুধুমাত্র যে রাজনৈতিক ক্ষমতা বিস্তার তাই নয়, তার পাশাপাশি ধীরে ধীরে ইংরেজরা ভারতের অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে উঠলেন। কিন্তু অর্থনীতি যে নিয়ন্ত্রণ করবেন, ভারতে একমাত্র সেই সময় যে রাজস্ব নীতিটি ছিল সেটি ছিল জমি কেন্দ্রিক। জমি ছিল একমাত্র উৎপাদন ক্ষমতা বিস্তার করার প্রধান উপায়। সেই জমিতে যে ফসল উৎপন্ন হতো সেই ফসল বিক্রি করেই কৃষক এবং জমিদারদের কিছু লাভ হতো, যেটা তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতেন। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করল, তার ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাংলায় ঘটে যাচ্ছে 1770 খ্রিস্টাব্দে এবং বাংলার 1176 খ্রিস্টাব্দে, যেটাকে আমরা বলি 76-এর মন্বন্তর, নায়েব গোমস্তাদের অত্যাচার, তার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ আদায় খাজনা হিসেবে, সেটা সাধারণ মানুষের পক্ষে দেয়া অসম্ভব হয়ে পড়ল। তার সঙ্গে সঙ্গে দেখা দিল প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, খরা, তার পাশাপাশি এসে গেল সেটা হচ্ছে দুর্ভিক্ষ। এই যে অঙ্গাঙ্গিভাবে একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে রাজস্ব নীতি, সেইটি লক্ষ্য করে 1772 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায় চালু করলেন ইজারাদারি সিস্টেম, বা যেটিকে বলা হয় পাঁচশালা বন্দোবস্ত। 1772 থেকে 1777 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বন্দোবস্ত বাংলায় প্রচলিত ছিল। কেন তিনি এই ব্যবস্থাটি চালু করলেন? তার কারণ হচ্ছে তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলায় সবচেয়ে বেশি রাজস্ব আদায় করা সম্ভব কিসের মাধ্যমে? না, জমিকে ব্যবহার করে। যেহেতু সমগ্র ভারতবর্ষের মধ্যে একমাত্র গাঙ্গেয় উপত্যকা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, সেই জন্য সর্বোচ্চ রাজস্ব যে দেবে সেই ব্যক্তিকেই জমি দেবার কথা ওয়ারেন হেস্টিংস ঘোষণা করলেন। এর জন্য তিনি তৈরি করলেন একটি ভ্রাম্যমাণ কমিটি। এই ভ্রাম্যমাণ কমিটি কি করত? তারা বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াতো এবং যারা নিলামে সর্বোচ্চ রাজস্ব দেবে বলে হাঁক ছাড়তো তাদেরকেই কিন্তু জমি দেওয়া হতো। কিন্তু এই ব্যবস্থাও ব্যর্থতায় পর্যবেসিত হয়। তার কারণ হচ্ছে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়েছিলেন সেই সময় যারা ছিলেন, অর্থাৎ নায়েব গোমস্তাদের সরিয়ে দিয়ে তিনি আনলেন সুপারভাইজার, পরবর্তীকালে তাদের নাম হয় কালেক্টর। কিন্তু তারাও দেখা গেল যে পরিমাণ রাজস্ব আদায় করার কথা তার থেকে অনেক বেশি পরিমাণ রাজস্ব আদায় করছে কৃষকদের কাছ থেকে। সেই রাজস্ব দেওয়ার ক্ষমতা তাদের ছিল না। তখন তাদের জমি থেকে উৎখাত করা হচ্ছে। শুধু তাই নয়, জমি থেকে উৎখাত করার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তাদেরকে জমির পাশাপাশি তাদেরকে
অনেক সময় যেটা করা হচ্ছে, তাদের যে ব্যক্তিগত যে সম্পত্তিগুলো ছিল সেগুলোকেও তারা নিজেদের কাছে নিয়ে আসছে এবং কৃষক শ্রেণী হয়ে যাচ্ছে নিঃস্ব এবং দরিদ্র। 1777 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাধ্য হলেন এই ব্যবস্থা তুলে দিয়ে একশালা বন্দোবস্ত চালু করতে। তিনি তৈরি করলেন আমিনি কমিশন। এই আমিনি কমিশনের কাজ কি ছিল? আমিনি কমিশন তারা জমি জরিপ করে কোন জমিতে কতটা উৎপাদন হয় তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করবে বলে ঠিক করলো, কিন্তু সেটিও ব্যর্থ হলো। 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন ভারতবর্ষে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্রিটিশ কোম্পানিকে ভাবতে বাধ্য করল। 1786 খ্রিস্টাব্দে ভারতে এলেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস তিনি কিন্তু নিজে ছিলেন ইংল্যান্ডের মস্ত বড় জমিদার। তিনি ভারতবর্ষে আসেন এবং বুঝতে পারেন যে ভারতবর্ষ হচ্ছে রাজস্ব আদায়ের জন্য একদম উপযুক্ত স্থান এবং এখানকার রাজস্ব যদি সঠিকভাবে আদায় করা যায় এবং জমির উন্নতি যদি করা যায় তাহলে কিন্তু পরোক্ষভাবে ব্রিটিশ কোম্পানি লাভবান হবে। ফলশ্রুতি হিসেবে কি হলো? 1789 সালে বাংলা, বিহার এবং 1790 সালে তিনি উড়িষ্যায় চালু করলেন 10 শালা বন্দোবস্ত এবং পরবর্তীকালে তিনি ব্রিটিশ যে পার্লামেন্টের নির্দেশক্রমে 1793 সালে বাংলা, বিহার, উড়িষ্যায় তিনি প্রবর্তন করলেন, সেটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। আমরা চিরস্থায়ী বন্দোবস্তের পাশাপাশি আরও দুটি বন্দোবস্ত পড়ব। বাংলা, বিহার, উড়িষ্যাতে হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত। বম্বে এবং মাদ্রাজ অর্থাৎ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভারতে হয়েছিল রায়তবাড়ি বন্দোবস্ত এবং ভারতবর্ষের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলে হয়েছিল, যেটা পাঞ্জাব এবং আমরা দেখতে পাচ্ছি ইউপি বা উত্তরপ্রদেশ, সেখানে হয়েছিল মহলবাড়ি বন্দোবস্ত। আবার আমরা ফিরে আসি বাংলার চিরস্থায়ী বন্দোবস্তে। লর্ড কর্নওয়ালিস যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলেন 1793 খ্রিস্টাব্দে, তখন যিনি রাজস্ব সচিব ছিলেন তার নাম ছিল জন শোর। জন শোর তিনি চেয়েছিলেন ব্যক্তিগতভাবে যাতে জমিদারদের সাথেই ইংরেজ কোম্পানি একটি চুক্তি করে এবং ওই জমিদাররাই রাজস্ব আদায় করে সেটি কোম্পানির কাছে পৌঁছে দেবে। কিন্তু সেই রাজস্ব বোর্ডের অন্য যে একজন সদস্য ছিলেন তিনি ছিলেন গ্রান্ট, জেমস গ্রান্ট। তিনি এই প্রস্তাবের বিরোধিতা করলেন। তিনি বললেন যে না, মুঘল আমল থেকেই তো সরকার অর্থাৎ জমিদাররাই ছিল হচ্ছে কি জমির মালিক, তাহলে এবার চুক্তিটা কোম্পানির সাথে করা উচিত কৃষকদের। কিন্তু দেখা যাচ্ছে যে লর্ড কর্নওয়ালিস কিন্তু জন শোরের দ্বারাই প্রভাবিত হলেন এবং শুধু তিনি প্রভাবিত হলেন তাই নয়, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তিনি জন শোরের চিন্তাধারাকে গ্রহণ করে বাংলা, বিহার, উড়িষ্যায় জমিদারদের সঙ্গে একটি বন্দোবস্ত করছেন। সেই বন্দোবস্তের নামই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। কেন এটিকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হচ্ছে? তার কারণ হচ্ছে এই বন্দোবস্ত কোনো একটি নির্দিষ্ট বছরের জন্য কিন্তু স্থির করে দেওয়া হয়নি যে এটি 10 বছরের জন্য, এটি 5 বছরের জন্য বা এটি 1 বছরের জন্য, সেরকম কিন্তু ছিল না। তাহলে কি ছিল? দেখা যাচ্ছে যে চিরস্থায়ী মানে হচ্ছে যতদিন কোম্পানি ভারতবর্ষে রাজত্ব করবে ততদিন পর্যন্ত এই ব্যবস্থা চলবে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান উদ্দেশ্য বা বৈশিষ্ট্য কি ছিল? সেটি হচ্ছে কোম্পানি জানতো যে বাংলা, বিহার, উড়িষ্যা থেকেই প্রভূত পরিমাণ রাজস্ব আদায় সম্ভব, যেহেতু এটি ছিল গঙ্গা বিধৌত সমভূমি। সুতরাং লর্ড কর্নওয়ালিস প্রথমেই চিন্তা করে নিলেন যে যদি এখানে এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করতে পারেন তাহলে একটা সুনির্দিষ্ট আয় ব্রিটিশ কোম্পানির কোষাগারে ঢুকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ কোম্পানি জমিদারদের সঙ্গে কেন চুক্তি করছে, তার কারণ ব্রিটিশ কোম্পানি চাইছে অনুগত জমিদার শ্রেণী তৈরি করতে। এই অনুগত জমিদার শ্রেণী তৈরি করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস কী করলেন না, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমির ওপর জমিদারদের স্থায়ী সত্ত্ব বা অধিকার দিলেন।
জমিদাররা জমির ওপর স্থায়ী সত্ত্ব এবং অধিকার পাওয়ার পর উন্নত বীজ, গবাদি পশু, প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নতিতে মনোযোগী হলো। এবং এই যে সুনির্দিষ্ট আয় অনুগত শ্রেণী তৈরি হচ্ছে, তাতে কৃষকদের কি হলো? দেখা যাচ্ছে যে কৃষকরা কিন্তু সব দিক থেকেই তারা একদিকে সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে পিছিয়ে পড়ছে। কারণ জমিদারি সত্ত্ব জমির ওপর দিয়েছিল জমিদারদের, কৃষকদের কিন্তু কোনো সত্ত্ব দেওয়া হয়নি। তারা জমিতে শুধুমাত্র চাষ করতে পারত। ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে তারা ক্রমশ পরিণত হচ্ছে ভাগচাষী এবং বর্গাদারে। এসো দেখে নিই চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে কি বলা হয়েছে, ব্রিটিশ কোম্পানি কি চেয়েছিল। প্রথমেই বলেছিল তারা জমির নিলামে সর্বোচ্চ দর দেয়া যে জমিদাররা থাকবেন তারাই খাজনা প্রদানের মাধ্যমে বংশানুক্রমিকভাবে জমির ভোগ দখলের অধিকার লাভ করবে। অর্থাৎ জমি থাকবে জমিদারদের, তারা যতদিন খাজনা দিতে পারবে বংশানুক্রমিকভাবে তারা কিন্তু জমি ভোগ করতে পারবে। দ্বিতীয় হচ্ছে বছরের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সূর্যাস্তের আগে সরকারকে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব মেটাতে হবে, না মেটাতে পারলে সেই জমিদারি বাজেয়াপ্ত হবে। এই নিয়মের জন্যই এই আইন সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। এছাড়াও ছিল প্রাকৃতিক বিপর্যয়ের সময় কোনো রাজস্ব মকুব হবে না, জমিদাররা ইচ্ছামতো জমি দান, বিক্রয় বা বন্ধক রাখতে পারবে এবং জমিতে কৃষকদের কোনো সত্ত্ব ছিল না। জমিদাররা যেহেতু জমি দান, বিক্রয় এবং বন্ধক রাখতে পারবে, ফলে কৃষকরা আতঙ্কিত হয়ে উঠল। তারা যদি রাজস্ব দিতে না পারে তাহলে তো ঘন ঘন তাদেরকে জমি থেকে উচ্ছেদ করা হবে, তারা যাবে কোথায়? তাদের মধ্যে সৃষ্টি হলো একটা আতঙ্ক। জমিদারি ব্যবস্থা বা এই চিরস্থায়ী বন্দোবস্ত সম্পূর্ণভাবে জমিদারদের স্বার্থেই ব্রিটিশ কোম্পানি করেছিল। দেখা যাচ্ছে জমিদারি আইন বা চিরস্থায়ী বন্দোবস্তে আমরা দেখতে পাই যে জমিদার তাকে বলা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় করতে। সে নির্দিষ্ট পরিমাণ রাজস্বের 89% সে ব্রিটিশ সরকারকে জমা দিচ্ছে আর নিজের কাছে রাখছে 11%, বা যেটাকে আমরা বলি ইংরেজিতে 11%। তবে আমার একটা প্রশ্ন আছে এখানে, তোমরাও নিশ্চয়ই ভাবছো সেই প্রশ্নটা, সেটা হচ্ছে যে তাহলে এই যে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব তারা ব্রিটিশ কোম্পানিকে দিচ্ছে এবং নিজেদের কাছে রাখছে, তাহলে কৃষকদের কাছ থেকে তারা কি আদায় করছে? মজার কথা হচ্ছে কৃষকদের কিন্তু বলা হয়নি কত পরিমাণ রাজস্ব দেওয়া হবে, যেহেতু বন্দোবস্তটা হয়েছিল কিন্তু জমিদারের সাথে। ফলে কৃষকদের কাছ থেকে অত্যাধিক পরিমাণ রাজস্ব আদায় করছে, কিন্তু নির্দিষ্ট পরিমাণ রাজস্ব তারা ব্রিটিশ কোম্পানিকে জমা দিচ্ছে। এই যে আমরা দেখছি 11% জমিদার রাখছে, সেটা কোনটা রাখছে? যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সে ব্রিটিশ কোম্পানিকে জমা দিচ্ছে, তার ভিত্তিতে 11% অর্থ সে নিজের কাছে রাখছে, কিন্তু সে কিন্তু কৃষকদের কাছ থেকে অনেক অনেক অর্থ উপার্জন করছে, রাজস্ব হিসেবে নিচ্ছে। কিন্তু এই সময় আরেকটি যেটি আইন হয়েছিল এক্ষুনি আমি বললাম, সেটা হচ্ছে সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন ভীষণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে তোমাদের, যে সূর্যাস্ত আইন কাকে বলে। একটু বলে নিই, সূর্যাস্ত আইন হচ্ছে এক্ষুনি বললাম যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ সূর্যাস্তের আগে জমা দিতে হবে। মোটামুটি একটা বছরে একটা দিন ধার্য করে দিয়েছিল ব্রিটিশ কোম্পানি, সেটি হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন। এই নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি না জমা দিতে পারতো জমিদাররা, তাহলে তাদের জমিদারি বাজেয়াপ্ত করতেন ইংরেজরা। জমিদারি বাজেয়াপ্ত করার ফলস্বরূপ যেটা হলো সেটা হচ্ছে যে অনেক অনেক জমিদার যারা বংশানুক্রমিকভাবে একটা জায়গায় জমিদারিত্ব করছেন, সেই পুরনো জমিদার শ্রেণী তারা কিন্তু সঠিক রাজস্ব দিতে না পারার ফলে তাদের জমিদারি নিয়ে নিলেন ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার জমি নিয়ে কী করবে? সে কী করলো, সে শহুরে ব্যবসায়ী এবং যারা বিত্তশালী ছিল, ধনী বিত্তশালী মানুষেরা ছিলেন, তাদের কাছে জমিগুলি নিলামে বিক্রি করে দিলেন। তাদের সঙ্গে জমির কোনো সম্পর্কই ছিল না, তারা জমি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল। তাহলে তারা কি করলো, তারা কিন্তু সরাসরি কোনো দিন গ্রামে এসে দেখেনি কোন জমিটা সে পেয়েছে বা কোন জমিদারিতে সে অবস্থান করছে। সে কি করলো, নায়েব গোমস্তাদের মাধ্যমে রাজস্ব আদায় করতে শুরু করলো।
এই নায়েব গোমস্তা তারা প্রকৃতপক্ষে প্রভূত ক্ষমতার উত্তরাধিকারী হয়ে উঠল। শুধু তাই নয়, তারা কিন্তু কৃষকদের কাছ থেকে যে পরিমাণ রাজস্ব আদায় করার কথা ছিল তার অনেক পরিমাণ রাজস্ব আদায় করত এবং কৃষকরা বাধ্য হতো এর ফলে তাদের সর্বস্ব দিয়ে সেই নায়েব গোমস্তাদের খুশি করতে। সূর্যাস্ত আইন এইভাবে পুরাতন জমিদার শ্রেণীর অবনমন ঘটিয়েছিল এবং কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা, তাদেরকে আরও দরিদ্র করে দেয়া, আরও নিঃস্ব করে দেয়া, সেই দিকে তাদেরকে ঠেলে দিয়েছিল। এবার আমরা দেখে নেব চিরস্থায়ী বন্দোবস্তের কি ফলাফল হলো। প্রথমে আমরা দেখে নেব সুফল কি হলো। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সরকার একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পেল, তার ফলে সরকারের বার্ষিক বাজেটের ক্ষেত্রে সুবিধা হয়। এছাড়াও ছিল অনুগত জমিদার শ্রেণী। প্রথমেই তোমাদের বলে দিলাম যে অনুগত জমিদার শ্রেণী সৃষ্টি হয় এর ফলে। জমির ওপর স্থায়ী সত্ত্ব লাভ করায় জমিদাররা জমির উন্নতির দিকে নজর দেয়। তারা প্রযুক্তি, ব্যবসায়িক ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে গবাদি পশু উন্নত বীজ ব্যবহার করছে, জমির উন্নতি ঘটাচ্ছে এবং কিছু সংস্কারমূলক পদক্ষেপও গ্রহণ করে। রাজস্বের পরিমাণ যেহেতু নির্দিষ্ট হয় সেহেতু কৃষকদের সুবিধা হয়, তারা ইজারাদারদের শোষণ, জমি থেকে উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি পায়। এই যে সুফলগুলো তোমরা দেখলে, এই সুফলের মধ্যে কোনোটিই কিন্তু সত্যি সত্যি কৃষকদের ক্ষেত্রে কোনো রকম সুফল দেয়নি, সেটি এক্ষুনি আমরা বুঝবো। সেটা হচ্ছে কুফলগুলো দেখলে। প্রথমত হচ্ছে জমিদাররা জমির উর্বরতা বৃদ্ধি করে নিজেদের আয় বাড়াতে সক্ষম হলেও সরকারের আয় কিন্তু বাড়েনি, কারণ সরকারের আয় ছিল নির্দিষ্ট। কারণ কোম্পানি তো জমিদারদের সাথে সেই চুক্তিটাই করেছিল যে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাদেরকে দিয়ে আসতে হবে, কিন্তু সেখানে তো একবারও বলা হয়নি যে কৃষকদের কাছ থেকে কত রাজস্ব আদায় করতে হবে। দ্বিতীয় পয়েন্ট দেখো, এই বন্দোবস্ত যেহেতু জমিদার এবং কোম্পানির মধ্যে হয়েছিল, কৃষকদের কোনো উপকার হয়নি। এক্ষুনি যেটা বলছিলাম তোমাদের, জমিদাররা কৃষকের ওপর অত্যাচার করে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা করুণ হয়ে ওঠে। জমির ওপর কৃষকদের কোনো অধিকারই ছিল না। জমিদাররা ইচ্ছা মতো কৃষকদের জমি থেকে উচ্ছেদ করতে পারত। তারা মোটামুটি হয়ে উঠেছিল ভাগচাষী। সূর্যাস্ত আইনের ফলে পুরনো জমিদাররা তাদের জমিদারি হারান এবং দেখা যাচ্ছে জমি সম্পর্কে অজ্ঞ শহুরে বিত্তবান ব্যবসায়ীরা জমিগুলো কিনে তারা ভুঁইফোর জমিদার হিসেবে প্রজা কল্যাণ অপেক্ষা প্রজা শোষণে বেশি সক্রিয় হয়ে উঠেছিল। কারণ তাদের সঙ্গে জমির কোনো সম্পর্কই ছিল না। তারা নায়েব গোমস্তাদের মাধ্যমে সেখান থেকে রাজস্ব আদায় করত এবং তারা প্রজা শোষণে বেশিরভাগ ক্ষেত্রেই সক্রিয় হয়ে উঠেছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে পত্তনি প্রথার সূচনা ঘটছে। পত্তনিদার, দরপত্তনিদার, দরদর পত্তনিদার প্রভৃতির মাধ্যমে বিভিন্ন মধ্যস্বত্বভোগীর উদ্ভব ঘটে। মধ্যস্বত্বভোগী কারা? এই যে যারা ভুঁইফোর জমিদার, যারা শহরে রয়েছে, যাদের সঙ্গে গ্রামের কোনো সম্পর্ক নেই, তারা দেখা যাচ্ছে তাদের জমিটা নায়েবদের দিচ্ছে বা গোমস্তাদের দিচ্ছে, তারা আবার সেই জমিটা আরেকজনদের দিচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে কৃষক এবং জমিদারদের মাঝখানে প্রায় 5-6টা শ্রেণী তৈরি হচ্ছে, উদ্ভব ঘটছে। এদেরকে মধ্যবিত্ত শ্রেণী আমরা বলতে পারি, গ্রাম বাংলার মধ্যস্বত্বভোগী বা মধ্যবিত্ত শ্রেণী। শহুরে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী কিন্তু নয়, এরা হচ্ছে প্রধানত গ্রামীণ মধ্যবিত্ত শ্রেণী বা মধ্যস্বত্বভোগী। এবং দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এই মধ্যস্বত্বভোগী শ্রেণী তারা কি করছে, তারা প্রধানত যেসব কৃষকদের সর্বস্ব জমিদাররা নিয়ে নিয়েছে, যাদের কিচ্ছু নেই, তারা তাদের শেষ সম্বলটুকু নিয়ে এই মধ্যস্বত্বভোগী শ্রেণীর কাছে এসে উপস্থিত হচ্ছে। শুধু উপস্থিত হচ্ছে বলবো না, তারা এসে তাদের সর্বস্ব দিয়ে চড়া সুদে মহাজন বা এই মধ্যস্বত্বভোগী শ্রেণীর কাছ থেকে ঋণ নিচ্ছে। এক্ষুনি বললাম মধ্যস্বত্বভোগী শ্রেণীর মধ্যে অন্যতম ছিল মহাজন শ্রেণী। এই মহাজনরা তারা এই অজ্ঞ, যারা অশিক্ষিত, তারা তো পড়াশোনা জানতো না, গরিব কৃষক ছিল, তাদের কাছ থেকে মোটামুটি জালিয়াতি কারবার করে তাদের অন্যরকম বুঝিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিত এবং
চক্রবৃদ্ধি হারে এই সুদের পরিমাণ কিন্তু বাড়ত, ফলে কোনো দিনই কৃষকদের পক্ষে সম্ভব ছিল না এই ঋণ শোধ করা। তো চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যেটা হলো সেটা হচ্ছে বাংলার কৃষক সে সর্বশান্ত হয়ে গেল, তার আর কিছু রইল না। বাংলার যে যৌথ পরিবার সেটি ভেঙে গেল, পঞ্চায়েত ব্যবস্থা সেটি ধুলুণ্ঠিত হলো, এবং এই যে কৃষকদের সঙ্গে পুরনো জমিদারদের যে একটা আর্থসামাজিক সম্পর্ক ছিল সে আর্থসামাজিক সম্পর্ক নষ্ট হলো। দেখা দিল দারিদ্র্য, দুর্ভিক্ষ, এবং কৃষকদের এই যে অবস্থার জন্য সম্পূর্ণভাবে দায়ী ছিল এই ভূমি রাজস্ব ব্যবস্থা। শুধু তাই নয়, এই ভূমি রাজস্ব ব্যবস্থা ধীরে ধীরে বাংলার কৃষকদের দুর্দশায় নিমজ্জিত করেছিল। বাংলার যে কটি গ্রামে সেই সময়ে সমকালীন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কৃষির বিস্তার ঘটছিল, সেই গ্রামগুলিতে দুর্ভিক্ষ এসে দেখা দিল, এবং এই যে কৃষির ওপর একটা বিশাল চাপ সৃষ্টি হলো, তাতে কি জমিদার শ্রেণী বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো ক্ষতি হয়েছিল? না, তাদের কোনো ক্ষতি হয়নি। তারা কিন্তু তখন ওই কৃষকদের কাছ থেকেই জোর করে, তারা যখন চাষবাস করতে পারছে না তাদের তখন নিয়ে যাচ্ছে, তখন রেলপথ বিস্তার হচ্ছে, সেই রেলপথের শ্রমিক হিসেবে তাদেরকে নিযুক্ত করে দিচ্ছে। তো এইভাবেই চলতে থাকছে বাংলার কৃষকদের দুরবস্থা। এরপর আমরা চলে যাব সোজা দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে টমাস মনরো এবং আলেকজান্ডার রিড 1820 খ্রিস্টাব্দে প্রবর্তন করলেন রায়তবাড়ি ব্যবস্থা। রায়তবাড়ি ব্যবস্থা প্রবর্তন করার আগে টমাস মনরো এবং আলেকজান্ডার রিড তারা দেখেছিলেন চিরস্থায়ী বন্দোবস্তের ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই। তার ফলে রায়তবাড়ি ব্যবস্থায় এই মনরো এবং আলেকজান্ডার রিড তারা কি করলেন, তারা সরাসরি রায়তদের সঙ্গে চুক্তি করলেন। এই রায়ত কারা? রায়ত হচ্ছে কৃষকদের বলা হচ্ছে। যেহেতু রায়তবাড়ি ব্যবস্থা মাদ্রাজের কয়েকটি জায়গা এবং দক্ষিণ পশ্চিম ভারতে চালু হয়েছিল, সুতরাং এই ব্যবস্থার মাধ্যমে, এবং তারা যেহেতু চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে অবগত ছিল, সুতরাং টমাস মনরো এবং আলেকজান্ডার রিড তারা সরাসরি কৃষকদের নিয়ে এসেছিল কোম্পানির অধীনে। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জমিদারের বদলে তারা একটা বিরাট জমিদারির অধীনস্থ হলো। এই বিরাট জমিদারি কার? না, সে হচ্ছে ব্রিটিশ সরকারের। আচ্ছা, এরপর আমরা দেখে নেব রায়তবাড়ি বন্দোবস্তের কি কি বৈশিষ্ট্য ছিল। রায়তবাড়ি বন্দোবস্তকে কিন্তু মনরো বন্দোবস্ত বলা হয়। এই বন্দোবস্ত ছিল কৃষকদের অর্থাৎ রায়তদের সঙ্গে সরকারের সরাসরি জমি বন্দোবস্তের আইন। দীর্ঘ 30 থেকে 40 বছর ধরে এই বন্দোবস্ত চালু ছিল। রাজস্বের হার ছিল উৎপাদিত ফসলের প্রায় 45 থেকে 55%। 20 থেকে 30 বছর অন্তর রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা হতো। এই বন্দোবস্তে কোম্পানির সরাসরি জমিদারের ভূমিকায় অবতীর্ণ হয়। বন্যা, খরা, মহামারী বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে খাজনা কিন্তু মকুব হতো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজস্বের হার ছিল 45 থেকে 55%। উৎপাদিত ফসল তার উপর ভিত্তি করে এই রাজস্ব নির্ধারণ করা হয়েছিল। রায়তবাড়ি বন্দোবস্তের আগে আমরা দেখেছি যে তার যে দক্ষিণ ভারতীয় যে জমিগুলো ছিল সেই জমিগুলো থেকে প্রথমে জরিপ করা হয়েছিল এবং জরিপ করে তাকে 9টা শ্রেণীতে ভাগ করা হয়েছিল। সেই অনুযায়ী উৎপাদিত ফসলের ওপর 45 থেকে 55% রাজস্বের হার ধার্য করা হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত যেমন দীর্ঘমেয়াদী ছিল এবং সেখানে কোনো বছর নির্দিষ্ট করা ছিল না, এবং বলা হয়েছিল যে জমিদাররা সে নির্দিষ্ট পরিমাণই কর দেবে, খাজনা দেবে। কিন্তু রায়তবাড়ি ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি এটা ছিল 30 থেকে 40 বছর পর্যন্ত স্থায়ী, এবং 20-30 বছর অন্তর অন্তর এর পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। এই যে জমিদারের এই ভূমিকায় অবতীর্ণ হওয়া, সেটা কিন্তু মানে কোম্পানির পক্ষে সেটি ছিল একদিকে আয়ের উৎস, কিন্তু অন্যদিকে কৃষকদের পক্ষে ছিল সেটি মারাত্মক একটি অর্থনৈতিক অবনমন।
ধীরে ধীরে কৃষকরা হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাবো যে কৃষকরা হয়ে যাচ্ছে ভাড়াটে চাষি, পরবর্তীকালে তারা হয়ে যাচ্ছে বর্গাদার। কারণ জমির ওপর তো তাদের কোনো অধিকার নেই, তাদের কোনো সত্ত্বই দেওয়া হচ্ছে না। তারা জমিতে নিরাপদ হলেই তো তবে তারা জমির উন্নতির পেছনে তারা তাদের আয় ব্যয় সেসবগুলোকে খরচা করবে, বা সেগুলোকে তারা জমির অর্থ সেগুলোকে তারা ব্যয় করবে জমির পেছনে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে কৃষকরা কিন্তু জমির ওপর কোনো অধিকারী সত্ত্ব না পাওয়ায়, যতই তাদের সঙ্গে কোম্পানির মালিকানা সত্ত্ব হোক না কেন, তারা যতই চুক্তি করুক না কেন, শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জমির মালিকানা সত্ত্ব না পেয়ে তারা ধীরে ধীরে ভাড়াটে চাষিতে পরিণত হচ্ছে। রায়তবাড়ি ব্যবস্থার ঠিক 2 বছর পর আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম প্রদেশ, পাঞ্জাব প্রদেশ এবং মধ্য ভারতের কিছু অংশে মহলবাড়ি ব্যবস্থা চালু হচ্ছে। এই মহলবাড়ি ব্যবস্থা যিনি চালু করছেন বা প্রবর্তন করছেন তার নাম হচ্ছেন ম্যাকেঞ্জি এবং রবার্ট বার্ড। 1822 খ্রিস্টাব্দে এই ব্যবস্থা চালু হয়েছিল। মহলবাড়ি বন্দোবস্তে কি বলা হয়েছিল একটু দেখে নিই। মহল শব্দের অর্থ ছিল কয়েকটি গ্রামের সমষ্টি, তাই মহলবাড়ি বলতে আদতে গ্রাম ভিত্তিক বোঝানো হতো। এই বন্দোবস্তের ক্ষেত্রে রাজস্ব আদায়ের জন্য ঔপনিবেশিক সরকার মহলে জমিদার বা প্রধানের সঙ্গে একটি চুক্তি করেছিল। এই চুক্তিটা যদিও হয়েছিল জমিদার বা প্রধানের সঙ্গে, কিন্তু এই চুক্তির দ্বারা গোটা গ্রাম সমাজকেই ধরা হয়েছিল। এটিও 20 থেকে 30 বছর মেয়াদী হতো। একমাত্র গ্রাম প্রধান বা ইজারাদার ছাড়া আর কোনো মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব এখানে ছিল না। রাজস্বের হার ছিল অত্যন্ত বেশি এবং তা অনুমানের ভিত্তিতেই নির্ধারণ করা হতো। কৃষকের মালিকানা স্বীকৃত ছিল না, তারা জমি থেকে উৎখাতের আতঙ্কে ভুগত। কৃষকদের রাজস্বের পরিমাণ প্রতিনিয়ত বাড়তে থাকলে তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের অত্যাধিক কঠোরতায় বহু কৃষক তাদের জমি হারায়। তাহলে এই যে মহলবাড়ি ব্যবস্থায় কিন্তু চুক্তিটা করছে ব্রিটিশ সরকার, সেটা হচ্ছে মহলের সঙ্গে। মহল বলতে কয়েকটি গ্রামের সমষ্টিকে বোঝাচ্ছে। এবং এই যে মহলবাড়ি সিস্টেম বা এই সিস্টেমের দ্বারা আমরা দেখতে পাচ্ছি সেই গ্রামের যিনি প্রধান বা জমিদার রয়েছেন তিনি কি করবেন, তিনি নির্দিষ্ট পরিমাণ যে জমির যেহেতু কোনো রকম অনুমানের উপর নির্ভর করে রাজস্বের হার নির্ধারণ করা হতো, তিনি কিন্তু সেই রাজস্বটা কৃষকদের কাছ থেকে আদায় করে নিজের কাছে রাখতেন এবং সেটি কোম্পানির কোষাগারে জমা দিতেন। কিন্তু এখানেও সেই চিরস্থায়ী বন্দোবস্ত এবং মহলবাড়ি বন্দোবস্তের মধ্যে মিল দেখতে পাই। এখানেও কিন্তু কৃষকদের কাছ থেকে কত পরিমাণ রাজস্ব আদায় করা হবে সেটি কিন্তু বলা হয়নি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যা রাজস্ব নির্ধারণ করা হচ্ছে তার অনেক বেশি অংশ তারা কিন্তু কৃষকদের কাছ থেকে আদায় করছে। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বন্দোবস্তের ফলস্বরূপ বা এই বন্দোবস্তের প্রভাব কি ছিল, আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব ছিল দুটো। একটি ছিল তাৎক্ষণিক প্রভাব, আর একটি ছিল সুদূর প্রসারী প্রভাব। তাৎক্ষণিক প্রভাব কি ছিল? তাৎক্ষণিক প্রভাব ছিল মোটামুটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে দুর্ভিক্ষ এবং এর পাশাপাশি দারিদ্র। যেহেতু কৃষক তার সর্বস্ব দিয়ে ফেলছে ইংরেজ কোম্পানিকে বা জমিদারদের বা মধ্যস্বত্বভোগীদের, ফলে তাদের হাতে আর কোনো অর্থ রইল না। তারা ব্রিটিশদের অত্যাচার সহ্য করেও, জমি থেকে উৎখাতের আতঙ্কে ভুগলেও তারা জমিকে, যেহেতু তারা বংশানুক্রমিকভাবে জমি অধিকার করে রয়েছেন, তাই তারা জমিকে আঁকড়ে রেখে বাঁচার চেষ্টা করলো। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, বন্যা, খরা, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে এবং এই যে রাজস্ব আদায় হচ্ছে যার কোনো নির্দিষ্ট পরিমাণ ছিল না, সব কিছু মিলিয়ে কৃষকদের অবস্থা হয়ে উঠেছিল শোচনীয়। শুধু বাংলার কৃষক নয়, যেখানে যেখানে এই ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো প্রচলিত ছিল, অর্থাৎ
যেখানে রায়তবাড়ি ছিল, যেখানে মহলবাড়ি ছিল এবং চিরস্থায়ী বন্দোবস্ত তো ছিলই, বাংলা, বিহার, উড়িষ্যা, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিম ভারতে যেখানে রায়তবাড়ি সিস্টেম ছিল, বা উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে যেখানে মহলবাড়ি ব্যবস্থা ছিল, প্রত্যেক জায়গাতে কৃষকদের অবস্থা হয়েছিল, মানে তারা দারিদ্র্যের চরম সীমায় পৌঁছে গেছিল। দিন আনি দিন খাই এই মানুষগুলির অবস্থা হয়ে উঠেছিল শোচনীয়। এর পাশাপাশি যারা ছিল মধ্যস্বত্বভোগী, তাদের মধ্যে অন্যতম ছিল মহাজন শ্রেণী। তারা এই সুবিধাটা নিল। কীরকম সুবিধাটা তারা নিল? তারা কি করলো না, কৃষকদের কাছ থেকে চড়া সুদে তারা ঋণ দিতে শুরু করলো। যেহেতু কৃষকরা ছিল অজ্ঞ, অশিক্ষিত, তাদেরকে সঙ্গে সহজেই চক্রবৃদ্ধি হারে জালিয়াতির সুযোগ নিয়ে তাদের সর্বস্ব লুণ্ঠন করে মহাজন শ্রেণীর তাদের ক্ষমতা বিস্তার করতে লাগলো। এবং কৃষকরাও জানতো যে এই তাদের বাঁচার একমাত্র উপায় হচ্ছে মহাজন শ্রেণীর কাছে গিয়ে তাদের সর্বস্ব তাদের দান করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা। সেই সামান্য পরিমাণ অর্থ দিয়ে সে জীবিকা নির্বাহ করতে চায়। কিন্তু মহাজনী ব্যবস্থা শেষ পর্যন্ত ভারতবর্ষে একটা চরম একটা অর্থনৈতিক অবক্ষয়ের সূচনা করলো। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে মহাজন তিনি হিসেব করছেন একজন গরিব চাষি সে কি কি জিনিস নিয়ে এসছে, তার সর্বস্ব সে দিতে এসছে। এবং এর ফলস্বরূপ যেটা হলো সেটা হচ্ছে ভারতবর্ষে চাষিদের বা কৃষকদের তারা সম্পূর্ণ দারিদ্র এবং দুর্ভিক্ষে নিমজ্জিত হয়ে সেই সময় আমরা দেখতে পাই একটি হিসেবে 1854 থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,89,00,000 মানুষ শুধু না খেতে পেয়ে মারা গিয়েছিল, দুর্ভিক্ষে মারা গিয়েছিল, এবং 4 কোটি মানুষ অনাহারে থাকত। তো এই যে মহাজনী বা মধ্যস্বত্ব শ্রেণীর উদ্ভব, তারা একদিকে যেমন ব্রিটিশ কোম্পানির হাত শক্ত করছে, কারণ তারা যে অর্থ উপার্জন করছে সেটি ব্রিটিশ কোম্পানিকেও তার কিছু লভ্যাংশ তারা দিচ্ছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ভারতীয় অর্থনীতির অবনমন ঘটছে, কৃষির অবক্ষয় দেখা দিচ্ছে। এরপর আমরা চলে আসব কৃষির বাণিজ্যিকীকরণে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা শস্য চাষের ক্ষেত্রে বিভিন্ন ভূমি রাজস্ব বন্দোবস্ত করলেও তাদের একমাত্র উৎসাহ ছিল কৃষির বাণিজ্যিক রূপায়ণ, বা যেটাকে আমরা বলি বাগিচা শিল্প। চা, নীল, তুলো, কার্পাস, কফি প্রভৃতি চাষে তাদের ছিল উৎসাহ। কেন তাদের উৎসাহ ছিল প্রচুর? তার কারণ হচ্ছে তারা জানতো অর্থনীতির আধুনিকীকরণ করতে গেলে কৃষির বাণিজ্যিক রূপায়ণ প্রয়োজন। তার জন্য বাগিচা শিল্প ছিল একমাত্র অবলম্বন। বাগিচা শিল্প হিসেবে যেহেতু চা এবং নীল চাষ ছিল সমকালীন যুগে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফসল, সুতরাং এবং চা তারা যেহেতু বিদেশে রপ্তানি করতো এবং বিদেশে রপ্তানি করে সেখান থেকে প্রচুর অর্থ আমদানি করত, সুতরাং তাদের কাছে এই যে বাংলার যে বাগিচা শিল্প, সেই বাংলা শুধু বলবো না, বাংলার যেহেতু আমরা দার্জিলিংয়ের নাম জানি, সে এছাড়াও রয়েছে বাংলার বাইরে আসাম ছিল, দক্ষিণ ভারত ছিল যেখানে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, সেখানে প্রচুর পরিমাণে তুলো এবং কার্পাস চাষ হতো, এছাড়া নীল চাষ হতো। সেই সকল জায়গায় এই কৃষির বাণিজ্যিক রূপায়ণের ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ব্রিটিশ কোম্পানি। তারা কি করত? চা, কফি ইত্যাদির ক্ষেত্র ছাড়া দেখা যাচ্ছে সেই সময় নীল চাষে তাদের প্রভূত উৎসাহ ছিল। 1788 সালে যখন নীলকর সাহেবরা ভারতবর্ষ এলেন, তাদেরকে কিছু অগ্রিম অর্থ কোম্পানি দিয়ে দিয়েছিল নীল চাষ করার জন্য। 1829 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত কিন্তু এই নীলকর সাহেবদের ভারতবর্ষে কোনো জমি কেনার অধিকার ছিল না। তাহলে তারা কিভাবে নীল চাষ করত?
তারা বাধ্য করত চাষিদের, যারা এতদিন শস্য চাষ করেছে, ধান গম ফলিয়েছে, তাদের কাছ থেকে বেআইনিভাবে আবওয়াব গ্রহণ করত। এছাড়া তাদেরকে অগ্রিম টাকা বা দাদন দিয়ে বাধ্য করত নীল চাষ করতে। স্বাভাবিকভাবে এতদিন ধরে যারা ধান গম প্রভৃতি খাদ্যশস্য ফলিয়েছে, তাদের পক্ষে নীল চাষ করলে জমির ক্ষতি হবে, সেই আশঙ্কায় তারা কিন্তু এই নীল চাষে রাজি হয়নি। এবং নীল চাষে রাজি না হওয়ার ফলস্বরূপ 1859-60 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি বাংলায় নদিয়াতে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস, এই বিশ্বাস ভ্রাতৃদ্বয়ের নেতৃত্বে শুরু হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ তো শুরু হচ্ছে যতদিন না আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে রাসায়নিকভাবে নীল উৎপাদন হচ্ছে, ততদিন পর্যন্ত নীল কুঠি নির্মাণ করে ব্রিটিশরা নীলকর সাহেবদের সাহায্যে সেখান তার চাষিদের বাধ্য করত নীল চাষ করতে, এবং নীল চাষের ফলে জমি হয়ে উঠত একদমই পতিত জমি। এই জমিতে অন্য কোনো ফসল তখন চাষ করা যেত না। ফলে কৃষকরা কিন্তু এই নীল চাষ থেকে নিজেদের সরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু পারেনি। ফলস্বরূপ দেখা দিয়েছিল এই নীল বিদ্রোহ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় চাষিদের মধ্যেও কিন্তু একটা পারস্পরিক ভেদাভেদ তৈরি হচ্ছে। কীরকম? চাষিদের মধ্যে যারা একটু ধনী বিত্তশালী চাষি, তারা জমির উন্নতির জন্য তারা গবাদি পশু, উন্নত প্রযুক্তি, বীজ ইত্যাদি ব্যবহার করছে। ফলে তারা জমিতে বিনিয়োগ করে কিছু মুনাফা লাভ করছে। কিন্তু সাধারণ কৃষকদের কি হলো? তারা তো কিছুই পাচ্ছে না, তাদের সেই অর্থটাই নেই যে তারা জমিতে বিনিয়োগ করবে। ফলে তারা আস্তে আস্তে ওই ভাড়াটে চাষি বা বর্গাদারে পরিণত হচ্ছে। সমকালীন একটি হিসাব থেকে দেখা যাচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলপথ ব্যবস্থা চালু করছে, 360 কোটি টাকা সে বরাদ্দ করছে ভারতবর্ষে রেলপথ ব্যবস্থা চালু করার জন্য, কিন্তু মাত্র 50 কোটি অর্থ সে ব্যয় করছে শুধুমাত্র জলসেচের জন্য। এবার জলসেচ ব্যবস্থা তুমি তখনই ইউজ করতে পারবে যখন সেখানে মিনিমাম তুমি সেই সেচ ব্যবস্থা ব্যবহারের জন্য কর দেবে। সাধারণ মানুষদের পক্ষে, সাধারণ কৃষকদের পক্ষে সেই কর দেওয়া সম্ভব ছিল না। যারা কর দিতে পারত, অর্থাৎ ধনী কৃষক, তারা কিন্তু সেটা ব্যবসায়ী জলসেচের সুবিধা তারা পেয়েছিল, কিন্তু সাধারণ কৃষক শ্রেণী তারা কিন্তু এই জলসেচ ব্যবস্থা কোনো রকমভাবেই ব্যবহার করতে পারেনি। ফলে দেখা যাচ্ছে গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে যে যৌথ পরিবার যে ব্যাপারটা ছিল সেটা তার ভেঙে গেল, আর্থ সামাজিক অবনমন ঘটছে। ঐতিহাসিকরা বলছেন তাই এই যে ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো ছিল, এগুলো হচ্ছে চরম একটা ভুল পদক্ষেপ। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদেশের কৃষক থেকে আমরা দেখতে পাই যে সেখানে তিনি বলছেন যে কিভাবে জমিদার শ্রেণী কৃষকদের ওপর অত্যাচার করছে। এর পাশাপাশি আবার মার্সম্যান বা আমরা দেখতে পাই স্মিথ, তারা আবার বলছেন যে না, এই ভূমি রাজস্ব বন্দোবস্তগুলো ছিল হচ্ছে গিয়ে ইংরেজদের করা সবচেয়ে সফল একটি পদক্ষেপ। বিশিষ্ট ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত তিনিও বলছেন যে সঠিক একটি পদক্ষেপ, কিন্তু সত্যি কি এগুলো সঠিক পদক্ষেপ ছিল? তাহলে এত দুর্ভিক্ষ দারিদ্র কেন ছিল? আসলে এই পদক্ষেপগুলো যেগুলো ইংরেজরা নিয়েছিল সেগুলো ছিল সত্যিকারের, দেখতে গিয়ে আমরা পড়তে গিয়ে আমরা বুঝতে পারি সেগুলো ছিল সবচেয়ে বেশি ইংরেজদের কাছে লাভবান হওয়ার জায়গা। জলসেচ ব্যবস্থা তারা কিন্তু প্রবর্তন করেনি, বরঞ্চ রেলপথ নির্মাণ করতে গিয়ে জল নিকাশি ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল, ফলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছিল। এর পাশাপাশি আমরা বাগিচা শিল্পের মধ্যে দেখতে পাই যে আসামের কথা যদি আমরা পড়ি, দেখি আসামে যেখানে চা শিল্প তৈরি হচ্ছে, সেখানে যারা চা ব্যবসার সাথে যুক্ত সেই চাষি বা আমরা যাদের শ্রমিক বলতে পারি, সেই তাদেরকে আমরা বলি কুলি কামিন। তো তাদের ওপর অকথ্য অত্যাচার করা হচ্ছে। তারা একদিকে তো
বাগিচা শিল্পে তারা তাদের শ্রম বিনিয়োগ করছে, তার পাশাপাশি তাদের উপর অত্যাচার করা হচ্ছে। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় সঞ্জীবনী পত্রিকায় আসামের চা বাগান ঘুরে এসে নিয়মিত সেই সম্পর্কে লিখেছেন। এবং এছাড়াও তার সঙ্গেই যিনি সহযোগী হিসেবে গিয়েছিলেন তার নাম ছিল রামকুমার বিদ্যারত্ন। তিনি কুলিকামিন বইতে লিখেছেন যে কিভাবে বাগিচার শিল্প নাম দিয়ে এই কৃষি শ্রমিক যাদেরকে আমরা বলছি তাদের ওপর অকথ্য অত্যাচার করছে ব্রিটিশ কোম্পানি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় যে অত্যাচার হচ্ছে সেটি তো শুধুমাত্র উত্তর ভারতেই হচ্ছে তা নয়, দক্ষিণ ভারতের দিকে আমরা তাকালে দেখতে পাবো যে সেখানে যেহেতু দক্ষিণ ভারত ছিল কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এবং সেখানে খুব ভালো তুলো এবং কার্পাস চাষ হতো, তো তুলো এবং কার্পাস চাষ করার জন্য সেই সময় সাধারণ চাষিদের বাধ্য করা হতো সেই চাষগুলো করার জন্য। ইতিমধ্যে আমেরিকাতে শুরু হলো গৃহযুদ্ধ। আমেরিকা ছিল অন্যতম রপ্তানিকারক দেশ কার্পাসের। যেহেতু কার্পাস রপ্তানি বন্ধ হয়ে গেল, ওর জন্য ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষের দক্ষিণে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে সেখানে তারা দ্রুত তুলো এবং কার্পাস চাষ করতে শুরু করলো। উঠে এলো শাহুকার নামে জমিদার শ্রেণী। শাহুকাররা তারা কৃষকদের বাধ্য করত সেই জমিতে তুলোর চাষ করতে বা কার্পাসের চাষ করতে, কিন্তু তার পরিবর্তে কৃষকরা কি পেল? কৃষকদের বাধ্য করা হলো রাজস্ব দেবার জন্য। তারা তো ভাড়াটে চাষি, তারা কাজ করলে অর্থ পেত এবং তার পরিবর্তে তাদেরকে রাজস্ব দিতে হতো, কারণ জমিগুলো তো তাদেরই ছিল। যতই কোম্পানি তাদের নিজস্ব প্রভাব খাটিয়ে সেগুলোকে দখল করুক না কেন, শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ কোম্পানি এই যে শাহুকারদের পাশে দাঁড়িয়ে চাষিদের ওপর অত্যাচার করতে শুরু করে। কিন্তু চাষিরা সেই অত্যাচার বেশি দিন সহ্য করতে পারেনি। দেখা দিল 1875 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য হাঙ্গামা। এই দাক্ষিণাত্য হাঙ্গামার অন্যতম কারণই ছিল কার্পাস বস্ত্র জোর করে চাষ করানো। ইতিমধ্যে আমেরিকায় গৃহযুদ্ধ শেষ হয়েছে, আবার সেখানে কার্পাস চাষ শুরু হয়েছে। ফলে ভারতের এই যে কার্পাস চাষ শুরু হয়েছিল সেটার আর প্রয়োজন রইল না এবং কোম্পানি চেষ্টা করছে আস্তে আস্তে এই কার্পাস শিল্পটাকে গুটিয়ে আনতে। কিন্তু এতদিন ধরে কৃষকদের ওপর অত্যাচার করে শেষ পর্যন্ত যখন এই শাহুকাররা কৃষকদের ওপর অত্যাচার করে তাদের জমিকে নষ্ট করে তাদের জমি থেকে ফসল ফলানো বন্ধ করে কার্পাস চাষ করতে বাধ্য করেছে, সেই কৃষক সম্প্রদায়, অত্যাচারিত কৃষক সম্প্রদায় কেন এটা মেনে নেবে? তারা তাই বিদ্রোহ করেছিল। এবং এর ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে একটি প্রজাস্বত্ব আইন বা যেটাকে আমরা বলি যে প্রজাদের কল্যাণের জন্য একটি আইন চালু করতে বাধ্য হয় ব্রিটিশ কোম্পানি। এই আইনে কি বলা হয়েছিল? এই আইনে বলা হয়েছিল যে শাহুকাররা আর জোর করে কৃষকদের দিয়ে কার্পাস চাষ করাবে না। যদি তাদের মধ্যে কোনো রকম অর্থনৈতিক বিবাদ হয় তাহলে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সেটি সমাধান করবে। তার জন্য কিন্তু ব্রিটিশ কোম্পানি সেই বিষয়ে তৃতীয় পক্ষ হিসেবে কিন্তু আর নাক গলাবে না। এই সময় আমরা দেখতে পাচ্ছি বাংলাতেও একটি টিন্যান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন চালু হচ্ছে। সেখানে বলা হচ্ছে জোর করে আদালতের সমন ছাড়া কৃষকদের জমি থেকে উৎখাত করা যাবে না। এছাড়াও সেখানে আরও বলা হচ্ছে যে শুধুমাত্র যে উৎখাত করা যাবে না তাই নয়, তাদের ওপর মানে কৃষকদের ওপর জোর করে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব ছাড়া অতিরিক্ত রাজস্ব আদায় করা যাবে না, যেটাকে আবওয়াব বা বেআইনি কর আমরা বলছি। এবং অগ্রিম টাকা দিয়ে এই যে নীল চাষ করা সেটিও বন্ধ করতে হবে। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে কৃষির বাণিজ্যিক রূপায়ণ হচ্ছে এবং বাগিচা শিল্প থেকে ধীরে ধীরে আমরা কৃষির বাণিজ্যিকীকরণকে সেই বাগিচা শিল্পের দিক থেকে দেখতে সচেষ্ট হচ্ছি। আমরা এরপরে
এখান থেকে কি কি প্রশ্ন হয় একটু দেখে নেব। প্রথমে দিয়েছি শূন্যস্থান পূরণ করো। বাংলায় ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন ড্যাশ, রায়ত শব্দের অর্থ হলো ড্যাশ এবং ড্যাশ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা হয়। অতি সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দে। রায়তবাড়ি বন্দোবস্তকে কেন মনরো বন্দোবস্ত বলা হয়? আমি কিন্তু এটার উত্তর দিয়ে দিয়েছি, যেহেতু মনরো এই রায়তবাড়ি বন্দোবস্তকে প্রবর্তন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এছাড়াও আছে সূর্যাস্ত আইন, মহাজনী ব্যবস্থা কি, বাগিচা শিল্প বলতে কি বোঝো, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো। এরপর নিজের ভাষায় লিখবে 120 থেকে 160টি শব্দে বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল। এর ক্ষেত্রে তোমাদের একটু বলে দিই, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব যখন তোমরা লিখবে তখন চেষ্টা করবে বাংলার কৃষক তারা যে সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গিয়েছিল এবং তাদের যে গ্রামীণ যে যৌথ পরিবার পঞ্চায়েতি ব্যবস্থা ভেঙে পড়ছে, তারা দারিদ্র্যে নিমজ্জিত হওয়ার পাশাপাশি তারা কর দিতে না পেরে অনেক সময় জমি থেকে উৎখাত হচ্ছে, ভূঁইফোর জমিদার শ্রেণী এসে তাদের ওপর অত্যাচার করছে, ভূঁইফোর জমিদার এবং কৃষকদের মাঝখানে যে মধ্যস্বত্ব শ্রেণীর তৈরি হচ্ছে, এই মধ্যস্বত্ব শ্রেণী তারা কিভাবে কৃষকদের ওপর অত্যাচার করছে সেগুলো সম্পর্কে কিন্তু লিখতে হবে। এবং এর পরিণতি হচ্ছে দুর্ভিক্ষ, খরা এবং মহামারী। কারণ বাংলার কৃষক সমাজই তো ছিল জমির প্রধান উপভোক্তা বলতে আমরা যা বুঝি, তারাই তো ধরে রেখেছে জমিকে। সেই জমি থেকেই যখন কৃষকদের উৎখাত করে দেওয়া হলো তখন আর সেই জমির আর কিছু রইল না। এরপরে যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তবাড়ি এবং মহলবাড়ি বন্দোবস্তগুলির তুলনামূলক আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্ত এবং রায়তবাড়ি বন্দোবস্ত বলেও আসতে পারে, আবার রায়তবাড়ির সঙ্গে মহলবাড়ি বন্দোবস্তের তুলনামূলক আলোচনা আসতে পারে, আবার চিরস্থায়ীর সঙ্গে মহলবাড়ি বন্দোবস্তের তুলনামূলক আলোচনা আসতে পারে। সেখানে তোমরা একটি চার্টের মাধ্যমে বুঝিয়ে দিতে পারো চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন হচ্ছে, রায়তবাড়ি বন্দোবস্ত কবে প্রবর্তন হচ্ছে এবং মহলবাড়ি বন্দোবস্ত কবে প্রবর্তন হচ্ছে। এর পাশাপাশি তোমরা বৈশিষ্ট্যগুলো লিখবে, কোথায় কোথায় প্রবর্তিত হয়েছিল সেগুলো লিখবে, কখন হয়েছিল, কে কাদের সাথে চুক্তি করা হয়েছিল, সেখানে কিন্তু এই তুলনামূলক আলোচনাগুলো আসবে। এবার আসছে সেটা হচ্ছে শেষ প্রশ্ন, যে কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে কৃষক অসন্তোষ এবং বিদ্রোহের কি সম্পর্ক ছিল। কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে এখানে দুটো বিদ্রোহের কথা তোমরা বলবে, এক নীল বিদ্রোহ এবং দাক্ষিণাত্য হাঙ্গামা। এছাড়াও কৃষক অসন্তুষ্ট ছিল। এখানে আমার পড়ানো শেষ। তোমরা প্রত্যেকে আমার পড়ানো শুনেছ। অনুশীলনীর থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো নিয়মিত লেখা প্র্যাকটিস করবে, বাড়িতে ভালো করে পড়বে, কারণ এই ইতিহাস থেকেই আমরা কিন্তু ভবিষ্যতের ভূমি রাজস্ব ব্যবস্থা, শিল্পনীতি কী, বর্তমান শিল্পনীতির সাথে কিন্তু তুলনা করতে পারবো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।